নমস্কার সবাইকে। বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন সুকুমার ভট্টাচার্যের একটি রহস্য গল্প, লাহিড়ী মশাই। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। গাড়িটাকে গলির মুখে পার্ক করে ভদ্রলোক হাঁটা দিলেন ভেতরে। ভর দুপুরবেলা রোদ ঝলমল চারিদিক। দুপাশে বাড়িওয়ালার নম্বর দেখতে দেখতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন তিনি। হাতের চিরকুটের সঙ্গে বাড়ির নম্বরটা মিলিয়ে রুয়াকের উপর উঠে চাপ দিলেন কলিং বেলে। কিছু পরেই চাকর গোছের একটা ছেলে দরজা খুলে দাঁড়ালো। ভদ্রলোক বললেন, লাহিড়ী মশাই আছেন? সমীহ দেখা দিল ছেলেটির মুখে। সংক্ষেপে বলল, আছেন, বসুন, ডেকে দিচ্ছি। ভদ্রলোক ঘরের ভেতরে পা রাখলেন, কিন্তু বসলেন না। ঘর ভর্তি সার সার আলমারিতে নানান বিষয়ের বই, সেগুলি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। একসময় তার কানে এলো, কাকে চাই? আমি লাহিড়ী। পিছু ফিরলেন ভদ্রলোক। সামনেই এক লম্বা দোহারা চেহারার মানুষ, মাথা ভর্তি একরাশ কাঁচা পাকা চুল, দুদিকে চোয়াল বেয়ে নেমে আসা সুন্দর এক মুখ দাড়ি, টিকালো নাকের উপর মোটা ফ্রেমের চশমা। সব খুঁটিয়ে দেখার পর ভদ্রলোক বললেন, আমায় চিনতে পারছেন? আমি বিজয় বোস, বোস অ্যান্ড সনের। আর বলতে হবে না, বসুন। অনেক দিনকার ছাড়াছাড়ি হলেও স্মরণশক্তি আমার খারাপ নয়। তা কী ব্যাপার বলুন। একটা সেন্টার টেবিলকে মাঝে রেখে দুজনে এবার মুখোমুখি। বিজয়বাবু বললেন, বাবার মুখে আপনার অনেক কথা শুনেছি। আমার দুর্ভাগ্য, আমার আমলে আপনাকে কাছে পেলাম না। চুপ করে রইলেন লাহিড়ী মশাই। একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। এ অনুযোগ বিজয়বাবু করতে পারলেন। একটানা 12-13 বছর বোস অ্যান্ড সনের অ্যাকাউন্টেন্ট সামলেছেন। সেটা ওনার বাবার আমল। তারপর চাকরি আর ভালো না লাগায় চাকরিতে ইস্তফা দিয়ে ঘরে এসে বসেছেন। পড়াশোনা নিয়েই থাকেন, বিশেষ আকর্ষণ অপরাধ তত্ত্বের উপর। বলুন, হঠাৎ আমার কাছে কেন? বলছি, তবে তার আগে বলি, দয়া করে আমাকে আর আপনি বলবেন না, ওতে আমার কুণ্ঠা বাড়ে। স্মিত হাসি দেখা দিল লাহিড়ী মশাইয়ের মুখে। বললেন, তা না হয় হলো, কিন্তু ব্যাপারটা কি? মুখ দেখে মনে হয় খুব একটা দুশ্চিন্তায় আছো। হাঁফ ছেড়ে বাঁচলেন বিজয় বোস। ভূমিকার প্রয়োজন হলো না। বললেন, ঠিকই ধরেছেন, সত্যি খুব বিপদে পড়েছি। কীরকম? যতখানি জানি, আমাদের ফ্যাক্টরিতে যখন হাই টেনশন লাইন নেওয়া হয় এবং পাওয়ার ট্রান্সফরমার রুম তৈরি হয়, সে সময় বাবার পাশে পাশে আপনি ছিলেন। ঘাড় নাড়লেন লাহিড়ী মশাই। সেই লাইন আর ট্রান্সফরমার রুম এতকাল সেভাবেই ছিল। এখন ফ্যাক্টরি আরও বড় হয়েছে, ফলে নতুন পাওয়ার হাউস তৈরি করা এবং ট্রান্সফরমারকে সেখানে উঠিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কাজ শুরু করেও দিয়েছিলাম, কিন্তু এমন এক ঝামেলায় পড়ে গেলাম যে সব কাজ বন্ধ রেখে ছুটে আসতে হলো আপনার কাছে। ঝামেলা কীরকম? পুরনো পাওয়ার হাউসের মাঝে মেঝে খুঁড়ে ট্রান্সফরমার উঠাতে গিয়ে আজ কুলিরা কাজ বন্ধ করে দেয়। আমি সেই সবে ব্যাংক থেকে ফিরছি, একটা বাজে খবর আমার কানে এলো। ছুটে গেলাম, দেখলাম সত্যি তাই, মাটির তলায় একটা মানুষের কঙ্কাল। কি বললে? চোখ দুটো বড় বড় হয়ে উঠল লাহিড়ী মশাই। তারপর? বাধ্য হয়ে সব কাজ বন্ধ রাখতে হলো। এমন ব্যাপার আমরা আশা করিনি। কোনো রকম পুলিশ ঝামেলা হওয়ার আগে ছুটে এসেছি আপনার কাছে। সে সময় আপনি তো ছিলেন। কি এমন ঘটেছিল যার ফলে ওই জিনিস বেরিয়ে পড়লো ওখানে? আজ বাবা থাকলে এ প্রশ্ন আমি তাকেই করতাম। চিন্তার রেখা ফুটে উঠল লাহিড়ী মশাইয়ের কপালে। স্মৃতির ঘরে কয়েক মিনিট ঘোরাফুরি করলেন তিনি। বললেন, তেমন কিছু ঘটেছিল বলে তো মনে পড়ে না। একটা কথা বলবো? মুখ তুললেন বিজয়বাবু। লাহিড়ী মশাই বললেন, তোমার যদি আপত্তি না থাকে আমি কি একবার দেখতে যেতে পারি জায়গাটা? কি যে বলেন, এটা কি একটা কথা হলো? উঠে পড়লেন লাহিড়ী মশাই। তুমি বসো, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। একটু পরে বেরিয়ে পড়লেন দুজনে। গলিটুকু হেঁটে গিয়ে চড়ে বসলেন গাড়িতে। ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করে বিজয়বাবু এসে দাঁড়ালেন ফ্যাক্টরির গেটে। অনেক কিছুর অদল বদল চোখে পড়ল। পুরনো পাওয়ার হাউসটা সেই রকমই আছে। গাড়ি থেকে নেমে সোজা সেখানে গিয়ে হাজির হলেন দুজনে।
পুরোনো আমলের একজন সুপারভাইজার সেখানে দাঁড়িয়েছিল। সসম্ভ্রমে লাহিড়ী মশাইকে নমস্কার করে বললেন, ভালো আছেন? হেসে মাথা নাড়লেন লাহিড়ী মশাই। সুপারভাইজারের দিকে তাকিয়ে বিজয়বাবু বললেন, এদের একটু অন্যত্র সরিয়ে নিয়ে যান। বুঝতেই পারছেন আমরা একটা ডিসিশনে আসতে চাইছি। সে ভদ্রলোক কুলিদের নিয়ে সরে যেতেই লাহিড়ী মশাই পায়ে পায়ে এগিয়ে গেলেন। সামনে একটা বিরাট গর্ত খোঁড়া হয়েছে। ঘুরে ঘুরে দেখলেন সেটা চারপাশ। তারপর গর্তের ধারে জড়ো করা মাটির উপর বসে তাকালেন নিচের দিকে। দীর্ঘকাল মাটির নিচে চাপা থেকে প্রায় নষ্ট হয়ে যাওয়া একটা কাঠের বাক্স, তার ভেতর একটা কঙ্কাল হাঁটু মোড়া অবস্থায় আড়াআড়ি পড়ে আছে। লাহিড়ী মশাই একদৃষ্টে তাকিয়ে রইলেন সেটার দিকে। অনেক পরে বিজয় বসে মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার অফিসে ম্যাগনিফাইং গ্লাস বা ওই জাতীয় কিছু আছে? একটু ভেবে বিজয়বাবু বললেন, আছে, এনে দেবো? দাও। বিজয়বাবু চলে যেতে গর্তের ভেতরে নেমে পড়লেন লাহিড়ী মশাই। কাছ থেকে খুঁটিয়ে দেখতে গিয়ে কয়েকটা বোতাম তার চোখে পড়ল। বুঝলেন পরনের জামা প্যান্ট থেকে এগুলো খসে পড়েছে। ঝুঁকে পড়ে কয়েকটা কুড়িয়ে নেন। এমন সময় একটা রংচটা পোকা খাওয়া মানি ব্যাগ চোখে পড়ল। সেটাকে কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখে পকেটে রেখে দিলেন। তারপর কঙ্কালটার হাত আর পা নাড়াচাড়া করতে গিয়ে চোখে পড়ল বাঁ হাতের আঙুলগুলোর উপর মধ্যমায় ঝুলঝুল করে লেগে আছে একটা সোনার আংটি। দিনের আলোয় সেটার মিনে করা যে অক্ষরটা তখনও জলজল করছে। আরও কি ঠিক তার পাশের তর্জনীটা নেই, একেবারে গোড়া থেকে কাটা। আংটিটা খুলে নিয়ে পকেটে পড়লেন লাহিড়ী মশাই। বিজয় বোস ফিরে এসে দেখলেন লাহিড়ী মশাই নেমে দাঁড়িয়েছেন গর্তের ভেতরে। রিডিং গ্লাসে তার সামনে বাড়িয়ে দিয়ে বললেন, এটাই হবে? খুব হবে। বলতে কি তখন আর লাহিড়ী মশাই কিছুই করার ছিল না। যা দেখবার তা আগেই দেখা হয়ে গেছে। তবু বিজয়বাবুর সামনে কিছু দেখানোর ভান করে পরে এক সময় উঠে এলেন উপরে। বললেন, চলো এবার অফিসে গিয়ে বসা যাক। নিজের চেম্বারে ফিরলেন বিজয়বাবু। বলুন, এখন আমার কি করণীয়? কিছু নয়, কাজ বন্ধ রেখে কাল বিকেল পর্যন্ত একেবারে চুপচাপ বসে থাকো। পাঁচ কান না হওয়ার জন্য যে ব্যবস্থা নিয়েছ সেটাই ভালো। তবে ও বিষয়ে আমারও সতর্ক হওয়া দরকার আরও। কাল বিকেলে আমি আবার আসছি। আশা করি তখন তোমার কিছু একটা বলতে পারবো। বিজয়বাবুর গাড়ি লাহিড়ী মশাইকে গলির মুখে নামিয়ে দিয়ে গেল। বাড়ি ফিরে যেই তিনি পড়ার ঘরে গিয়ে বসলেন, সেখান থেকে আর নড়েনি না। সামনের টেবিলের উপর রাখা আছে সেই মানি ব্যাগ আর তার ভেতর থেকে পাওয়া 15 বছর আগেকার একটা জরাজীর্ণ টেলিগ্রাম। আর তার পাশে পড়ে আছে কঙ্কালের আঙুল থেকে খুলে নেওয়া আংটিটা। 15 বছর আগেকার কিছু কিছু মুখ আর ঘটনাকে মনে করার চেষ্টা করছেন তিনি। সব কিছুকে চলমান ছবি করে তুলতে চাইছেন মনের পর্দায়। সন্ধ্যা পেরিয়ে রাত বাড়ল। মেয়ে এসে খাবার ঢাকা দিয়ে গেল পাশের টেবিলে। দেওয়াল ঘড়িতে একসময় রাত 12টার ঘণ্টা বাজল। তখন নির্বাক ছবির মিছিল চলছে লাহিড়ী মশাইয়ের মনে। 15 বছর আগে বোস অ্যান্ড সন্সে যে মানুষগুলি ঘুরে বেড়াতো তার চারপাশে, সকলে একে একে দেখা দিয়ে গেল। অনেক পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে লাহিড়ী মশাই উঠে দাঁড়ালেন। রাত্রের খাবারের সামান্য কিছু মুখে দিয়ে বিছানা নিলেন তিনি। পরবর্তী পর্যায়ে কাজগুলি কিভাবে শেষ করবেন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন এক সময়। পরের দিন সকাল 8টা নাগাদ যে মানুষ আবার বেরিয়ে পড়লেন বাড়ি থেকে, তিনি আগের দিন লাহিড়ী মশাইয়ের আর নন। চেহারার কিছুটা পরিবর্তন হয়েছে। পরনের শরীরের থেকেও ঢিলে ঢালা পোশাক। মাথার সাদা কালো চুলগুলো একেবারে অবিন্যস্ত। দেহটাও গতকালের মতো সোজা নয়। একটা ছড়ির উপর ভর করে কিছুটা ঝুঁকে পড়েছেন সামনের দিকে। পাগুলো পড়েছে যথেষ্ট এলোমেলোভাবে। কেননা এমনই কাশির ধমক যে ভালোভাবে পা ফেলানোর তার ক্ষমতা কোথায়। কোনো রকমে গলির মুখ পর্যন্ত হেঁটে গিয়ে একটা ট্যাক্সি ধরলেন। নামলেন গিয়ে কদমতলা বাজারের কাছে। বাস স্ট্যান্ডটা বাঁয়ে রেখে ডান হাতে একটা গলির ভেতর ঢুকে পড়লেন। পায়ে পায়ে গিয়ে দাঁড়ালেন একটা গ্রিল দেওয়া দোতলা বাড়ির সামনে। ভেতরে যেতে গিয়েও থমকে দাঁড়ালেন তিনি। পাশে ছিল একটা মুদিখানা দোকান। সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এটাই তো প্রতাপ মিত্রের বাড়ি? দোকানদার কি একটা ওজন করছিল, মুখ না তুলে জবাব দিল, হ্যাঁ। 2-3 বছর আগে বোম্বে থেকে ফিরে ইনিই কি দাসনগর ইলেকট্রনিক্সের দোকানের কারখানা করেছেন? এত খবর কারোর রাখি না মশাই, তবে লোকে ওই রকমই বলে। ওইটুকু খবরই যথেষ্ট। সরে এলেন লাহিড়ী মশাই। গ্রিলের গেট ঠেলে রোয়াকে তার উপর একটু এগিয়ে দরজার মুখে গিয়ে দাঁড়ালেই একটা মানুষের উপর তার চোখ পড়ল।
মস্ত এক সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে বসিয়ে কি একটা ফাইলের উপর ঝুঁকে রয়েছেন। ছায়া পড়তেই মুখ তুললেন, কে? উত্তরটা সঙ্গে সঙ্গে মুখে জোগালো না লাহিড়ী মশাইয়ের। কাশির ধমক তখন এমনই প্রবল যে দম বন্ধ হয়ে আসার দাখিল। তবে পা দুটো তার থেমে রইল না, একেবারে গিয়ে দাঁড়ালো টেবিলের সামনে। কোনো রকমের টেবিলের উপর দুহাত ভর দিয়ে নিজেকে সামলে বললেন, আমাকে দেখে নিশ্চয় চিনতে পারছেন না। শরীরটা একেবারে ভেঙে গেছে। আমি দীননাথ গোস্বামী। সাঁতরাগাছির বোস অ্যান্ড সন্সে একসময় কাজ করতাম। বোস অ্যান্ড সন্সে? ভাবনাই দেখা দিল প্রতাপ মিত্তিরের মুখে। চিনে ওঠার চেষ্টায় ছোট হলো চোখ দুটি। তারপর হঠাৎ হাতের ফাইলটা পাশে ঠেলে দিয়ে চিৎকার করে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, দীননাথ গোস্বামী তো। এবার মনে পড়েছে বটে। বসো বসো। তা কি চেহারা করেছো তোমার? উত্তর দেবেন কি? কাশির ধমকে চেয়ারের বসাও বুঝি সম্ভব নয় লাহিড়ী মশাইয়ের পক্ষে। প্রতাপবাবু বলে চললেন, তারপর কি খবর বলো? ও, কতদিন পরে দেখা। শুনতে পাচ্ছি সেদিনকার বোস অ্যান্ড সন্স আজ অনেক বড় হয়েছে। ততক্ষণে চেয়ার নিয়েছেন লাহিড়ী মশাই। কাশির বেগ সামলাতে সামলাতে কোনো রকমে বললেন, তা ঠিক। সকলে কি কেমন আছেন? আপনি যাদের চিনতেন তারা আর চার নেই। লাহিড়ী মশাই ছেড়ে গেছেন। সিনিয়র বোসও বলতে গেলে অকালে দেহ রাখলেন। এখন আর ছেলে বিজয়বাবু রাজত্ব চলছে। সেদিন কাল আর নেই। এমনই হয়, রাজার বদল হলে অনেক কিছুই পরিবর্তন ঘটে। কি খাবে, চা নাকি কফি? তা যা বলেছেন। অন্যমনস্ক স্বগতি লাহিড়ী মশাই। তারপরেই যেন হুঁশ হলো। হ্যাঁ, কি যেন বলবেন? চা নাকি কফি? আমার দুটোই চলে, এখন আপনি যেটা পছন্দ করেন। প্রতাপ মিত্তির উঠে গেলেন ভেতরের ঘরে। কিছু পরে ফিরে এসে নিজে চেয়ারে বসতে বসতে বললেন, পুরনো কথা সময় অসময় প্রায় মনে পড়ে। আমি তোমাদের ভুলিনি। ভোলা কি অত সহজ নাকি? এবার নিজেই পুরনো কথায় চলে গেলেন লাহিড়ী মশাই। একসময় আপনি তো ওখানকার সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ, আর আপনার জুনিয়র ছিল সেই আঙুল কাটা জগন্নাথবাবু, পেছনের লোকে যাকে বলতো ঠুঁটো জগন্নাথ। ঠিক বলেছ, তোমার মনে আছে দেখছি। থাকবে না? মানুষটা কি কম জ্বালাতন করতো সকলকে। যেমন বদমেজাজি তেমনি দুর্দম। একবার তো দেখেছি লাহিড়ী মশাইয়ের সঙ্গে প্রায় হাতাহাতি করার উপক্রম। চুপ প্রতাপ মিত্তির। লাহিড়ী মশাইয়ের মুখে তখন কথার ফোয়ারা। শুনেছিলাম দেশ থেকে ওনার মায়ের নাকি একটা টেলিগ্রাম এসেছিল। সেই দিনই ছুটি নিয়ে দেশে যেতে চান। সিনিয়র বোস ছুটি স্যাংশন করেননি, অথচ লাহিড়ী মশাইয়ের উপর কী হুম্বিতম্বি। সে মাসের মাইনে এবং তার কিছু অ্যাডভান্স তখনই চাই। হ্যাঁ, 1970 সালে, বললেন প্রতাপ মিত্তির। বাংলাদেশে তখন মুজিবুর রহমান আন্দোলন করছেন। সেই জন্যই বোধহয় মা বাবার চিন্তায় মাথাটা খারাপ হয়েছিল। যাই হোক, আপনার সঙ্গে নিশ্চয়ই কখনো কোনো মিটমাট বা খিটিমিটি বাঁধেনি। চশমার আড়ালে এবার অন্তর্ভেদী হয়ে উঠল লাহিড়ী মশাইয়ের দৃষ্টি। প্রথমটার একটু অন্যমনস্ক হয়ে পড়লেও নিজেকে সামলে নিলেন প্রতাপ মিত্তির। বললেন, বাঁধেনি আবার? মানুষটার স্বভাবটাই ছিল ওরকম, কারোর সঙ্গে বনিবনা হতো না। ওই যে তখন বললেন দুর্দম, বাকি শুনলে মেজাজ সামলে রাখে। ইস, তাহলে তো সিনিয়র হয়েও আপনাকে তার বচন শুনতে হয়েছে। সে কথা বলতে বিনা ছুটিতেই সে চলে গেল বাংলাদেশে। যেদিন ভরে গেল তার আগের দিন পর্যন্ত রাত্রে কি ঝগড়াটাই না করলো আমার সঙ্গে। মনে পড়লে খুব দুঃখ হয়। সেদিন রাত্রে দুজনে একসঙ্গে নাইট শিফট করছিলেন। হ্যাঁ, তখন ফ্যাক্টরিতে হাই টেনশন লাইন বসছে। ট্রান্সফরমার রুম ইমিডিয়েটলি শেষ করা দরকার। কাজের তখন দারুণ চাপ। আপনার সঙ্গে বেঁধেছিল কি নিয়ে? ওই দেশে যাওয়ার ব্যাপার নিয়ে। ছুটি পাইনি, লাহিড়ী মশাই টাকা দেননি, অথচ দেশে সে যাবেই। আমার কাছে কিছু টাকা তার গচ্ছিত ছিল। আমার উপর চাপ, সে রাত্রি তাকে টাকা দিয়ে দিতে হবে। অন্যায়, খুবই অন্যায়। অল্প না হলেও না হওয়ার কথা ছিল। গড়ানো জলে আরও জল ঢেলে দিলেন লাহিড়ী মশাই। টাকার অঙ্কটা নিশ্চয়ই কিছু কম ছিল না। কম কি, ধরুন 1012 টাকা। বলতে গেলে তখনকার দিনে অনেক টাকা। গচ্ছিত থাকলেও মাঝ রাত্রে অত টাকা জোগাড় করে দেওয়া অত সহজ নাকি? আসলে মাথা গরম লোকের অগ্রপশ্চাৎ জ্ঞানগম্যি বড্ড কম। তা এখন সে কোথায় আছে কিছু জানেন? না, সেই যে গেছে তারপর আর বোধ হয়নি ফেরেনি। বোধহয় বলেছেন কেন? এই জন্যই যে তারপর আমি আর জগন্নাথের কোনো খবর পাইনি। তাছাড়া আমিও এখানে বহুকাল ছিলাম না। 12 বছরের উপর বোম্বেতে কাটিয়ে এসেছি। একটা সরব আক্ষেপ বেরিয়ে এলো লাহিড়ী মশাইয়ের মুখ দিয়ে। অনেক পরে বললেন,
সেই ডামাডোলের সময় চলে গেল মানুষটা, কে জানে কেমন আছে, থাকবে কি? মনে হয় সে আর বেঁচে নেই। বাংলাদেশে তখন যা অবস্থা, টিক্কা খায়ের গুলিতে না শেষ হয়ে গিয়ে থাকে। বিচিত্র নয়, প্রচণ্ড কাশির ধমকি চোখ দুটো বেরিয়ে আসার দাখিল হলো লাহিড়ী মশাইয়ের। ব্যস্ত হয়ে পড়লেন প্রতাপ মিত্তির। একটু জল আনতে বলবো নাকি? কথা বলার ক্ষমতা নেই, মাথা নাড়লেন লাহিড়ী মশাই। পকেট থেকে রুমাল বার করতে গিয়ে হাতে উঠে এলো একটা মানি ব্যাগ, টেলিগ্রামের বিবর্ণ কাগজটা আর একটা আংটি। সেগুলো টেবিলের উপর রেখে রুমালটা নিয়ে চেপে ধরলেন নিজের মুখ। সহজভাবে প্রতাপ মিত্তিরের দৃষ্টি গিয়ে পড়ল টেবিলের উপর রাখা জিনিসগুলোর উপর, এবং তারপরে হঠাৎ বিরাট পরিবর্তন এলো তার চোখে মুখে। তার দৃষ্টি তখন আটকে গেছে আংটির মিনে করা যে অক্ষরের উপর। মুখের প্রতিটা রেখা কুঁচকে যাচ্ছে, পরিষ্কার আতঙ্কের ছাপ। বড় বড় চোখ, কুচকানো ভুরু, কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রতাপ মিত্তিরের গলা চিরে অস্পষ্ট বেরিয়ে এলো, এ কি? ঠিক সেই সময় ভেতর থেকে চা বা কফি নিয়ে কাজের লোকটি এসে হাজির হলো। লাহিড়ী মশাই জিনিসগুলো পকেটে রাখতে রাখতে চটপট উঠে দাঁড়ালেন। ওনাকে দেখো, উনি বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন। লোকটিকে মালিকের দিকে নজর দিতে বলেই রুয়াকে বেরিয়ে রাস্তায় নেমে পড়লেন লাহিড়ী মশাই। এখন আর লাঠির উপর ঝুঁকে নেই শরীরটা, সেটাকে ছড়ির মতো নাচাতে নাচাতে দ্রুত পথ হাঁটছেন তিনি। এরই ফাঁকে জামার পকেটে পুরনো ক্যাসেট টেপ রেকর্ডারটা একবার স্পর্শ করে বন্ধ করে দিলেন। ওটাই স্ট্রং এভিডেন্স, এক্ষুনি একবার থানায় যেতে হবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।